শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ যেভাবে তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে, আশীর্বাদ করেছে দলের প্রতি, দিদির প্রতি, আমার প্রতি, আমি শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত ধর্মের, সমস্ত জাতির মানুষের কাছে আমার কৃতজ্ঞতা জানাই এবং সমস্ত স্তরের কর্মী যারা আছে যেভাবে তারা পরিশ্রম করেছেন তার জন্য কৃতজ্ঞ জানাই। বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ প্রসঙ্গে বলেন, তিনি একজন অত্যন্ত পোড়খাওয়া এবং বলিষ্ঠ রাজনীতিবিদ। দলের দিলীপ ঘোষের জন্যই বিজেপি দলটা প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবাংলায়। দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতা ও রাজ্যের নেতারা দিলীপ ঘোষকে মূল্যায়ন করতে পারেনি। যদি এইভাবে দিলীপ ঘোষকে সরিয়ে রাখে বা নিজে সরে যায়, তাহলে আগামী 2026-এর আগেই বিজেপির দলটা পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। দিলীপ ঘোষ আবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু আমি একজন বিচক্ষণ ব্যক্তি। ভারতীয় জনতা পার্টি যতগুলো লিডার আছে তাদের মধ্যে উনি মূল্যায়নের দিক থেকে 1 নম্বরে, ক্ষমতার দিক থেকে 1 নম্বরে নাও হতে পারে। ভারতবর্ষ কখনো লাগামহীন ভাষায় অপব্যবহার করার বিরোধী দলনেতা দেখেনি, তারই প্রতিফলন হচ্ছে এটা। নরেন্দ্র মোদীর অহংকার নরেন্দ্র মোদীকে শেষ করেছে। নরেন্দ্র মোদী ঘটনাচক্রে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু তিনি মানুষের কাছে 1 নম্বর ভিলেন হয়ে গেছেন। এই যে সরকারটা হতে চলেছে সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা খিচুড়ি সরকার হতে চলেছে। এই সরকারের ভবিষ্যৎ আগামী 1.5 বছর। এই সরকার পড়ে যাওয়ার পর নরেন্দ্র মোদী দেশের 1 নম্বর ভিলেন হয়ে থাকবেন। ধর্ম ধর্মের জায়গায় থাকে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকে। রাজনীতি ধর্মকে একসাথে মিলিয়ে দিলে হবে না। 7 জন নির্দল প্রার্থী সমর্থন করা প্রসঙ্গে বলেন, ইডি সিবিআই থেকে বাঁচতে এবং নিজেদের অস্তিত্ব বজায় রাখতে যোগ দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। যেভাবে তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে, আশীর্বাদ করেছে দলের প্রতি, দিদির প্রতি এবং আমার প্রতি, আমি শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের, সমস্ত ধর্মের, সমস্ত জাতির মানুষের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আবার কৃতজ্ঞতা জানাই সমস্ত স্তরের কর্মী যারা আছে, সেই কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং বর্তমান সভাপতির মধ্যে আসন সমঝোতা নিয়ে একটু বাকবিতণ্ডা চলছে নিজেদের মধ্যে। আমি সেটা জানি না, কি চলছে না চলছে আমার সেটা বলার ব্যাপার না। তবে আমি একটা জিনিস বলবো যে দিলীপ ঘোষ অত্যন্ত পোড়খাওয়া এবং বলিষ্ঠ রাজনীতিবিদ, এবং দিলীপ ঘোষের জন্য বিজেপিটা প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবাংলা। এটা সম্বন্ধে উনি যখন প্রতিষ্ঠিত করেছেন, যখন ভালো রেজাল্ট হয়েছে, তখন তো ওনার সঙ্গে সিআইএসএফ, ইডি, সিবিআই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজরা ছিল না, তো উনি সে প্রতিষ্ঠিত করেছে। এখন আমার মনে হয়েছে যে দিলীপ ঘোষকে ঠিকমতো ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল লিডার যারা আছে, তারা লোকাল যারা, মানে রাজ্যের যারা রাজনৈতিক নেতারা রয়েছে, তাদের হয়ে তাদের মূল্যায়ন করতে পারেনি দিলীপ ঘোষকে। সেই দিলীপ ঘোষকে মূল্যায়ন না করার পিছনে এটা আমার মনে হয়েছে। আমার এইভাবে যদি দিলীপ ঘোষকে সরিয়ে রাখে, মানে সরে থাকে, এবং এখনকার যারা নেতা আছে তাদের যদি প্রাধান্য দেয়, আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। এই সম্বন্ধে কোনো দ্বিধাহীনভাবে আমি এই কথাটা বলতে পারি, একদম কোনো নেই। কারণ দিলীপ ঘোষকে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু আমি তো ওকে দেখেছি, ও আমার সঙ্গে গতবারে এস্টিমেট কমিটিতে ছিল, প্রিভিলেজ কমিটিতে ছিল। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং খুব কথাবার্তা বলেন। কিছু কিছু লুজ কথাবার্তা অনেক সময় বলেছে, যেগুলো হাসির খোরাক হয়েছে, বা মমতাদিকেও উল্টোপাল্টা বলেছে, আমাদের খারাপ লেগেছে, আমরা খারাপ লাগে। কিন্তু দিলীপ ঘোষ কিন্তু ভারতীয় জনতা পার্টির এখনও যতজন লিডার আছে তাদের মধ্যে নিঃসন্দেহে উনি সবচেয়ে মূল্যায়নের দিক থেকে 1 নম্বর জায়গায়। ক্ষমতার দিক দিয়ে অন্য কেউ ক্ষমতা ভোগ করতে পারে। এই যে টিকিট, যে আসন সমঝোতা নিয়ে কি শুভেন্দু অধিকারী, ওগুলো আমি বলতে পারবো না, ওগুলো আমার জানা নেই, আমি বলতে পারবো না, ওসব আমি বলতে পারবো না। আমি দিলীপ ঘোষ সম্বন্ধে যতটা জানি আমি সে কথা বলছি। তবে এটাও খুব সত্যি কথা, ভারতবর্ষ কখনো এরকম লাগামহীন ভাষার অপব্যবহার করা বিরোধী দলনেতা কোনোদিন দেখেন না। তারও প্রতিফলন হচ্ছে। নরেন্দ্র মোদীর অহংকার যেমন নরেন্দ্র মোদীকে আজকে শেষ করেছে। নরেন্দ্র মোদী ঘটনাচক্রে নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে অন্যান্য সবাইকার সাহায্য নিয়ে, কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু আজকের 1 নম্বর ভিলেন হয়ে রয়েছে। হতে পারে না আমি প্রধানমন্ত্রী। এবং আমি আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী এই সরকার, যেটা সরকারটা হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, একটা খিচুড়ি সরকার যেটা হতে চলেছে, সেই খিচুড়ি সরকারের মেয়াদ বড়জোর 1.5 থেকে 2 বছর, তার বেশি না, পড়ে যাবে। এবং তারপর নরেন্দ্র মোদী
ভারতবর্ষের 1 নম্বর ভিলেন হিসেবে থাকবে, এখনই হয়ে গেছে, ভিলেন হিসেবে থাকবে। দাদা যে অযোধ্যায় রাম মন্দির হয়েছিল সেখানে গেছে এই বিষয়টাকে না, এটা এসবগুলো মানুষ গ্রহণ করে না। ধর্ম ধর্মের জায়গায় থাকে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকে। ধর্ম আর রাজনীতি একসঙ্গে মিলিয়ে দিলে তো হবে না। যে এই জায়গাগুলো গ্রহণ করে না। কেউ এইভাবে বলে যে তার জৈবিক উপায়ে তার জন্ম হয়নি, এইসব কি ছেলে খেলা হচ্ছে নাকি? নিজেকে বিষ্ণুর অবতার ভাবছে। কখনো কেউ কেউ ওদের এই যে অত্যাধিক মানে এই যে ফ্যানাটিজম যেগুলো চলছে, যে উনি স্বয়ং শ্রী রামচন্দ্র জন্মেছে, এসব কখনো গ্রহণ করতে পারে না এই কোনো মানুষ। মানে শঙ্করাচার্য একই কথা বলে না, এটাগুলো কেউ গ্রহণ করতে পারে না। উনি তো অনেক ধার্মিক মানুষ, শঙ্করাচার্য। আমাদের সবাই, আমাদের মতো সাধারণ মানুষরা তো এটা তো ভাবতেই পারে না, এসব বলতেই পারে কেউ একটা লোক নাকি? আর সত্যিকারের যে ভগবান না, সে কখনো বলবে না যে আমি ভগবানের রূপ নিয়ে এসেছি। রামকৃষ্ণদেব কি বলেছিল কখনো? না স্বামী বিবেকানন্দ বলেছিল? বলেছিল কি? 7 জন নির্দল প্রার্থী তারা এনডিএ জোটকে সমর্থন করেছে। আমি জানি না, সেটা যা করছে করছে করবে, কিন্তু সরকার থাকবে না। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার থাকবে না। জগা খিচুড়ির সরকার হচ্ছে একটা, এবং সব সুবিধাবাদীগুলো একসঙ্গে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেউ সব ইডি সিবিআই থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক 2 নম্বরই, কেউ কারোর নিজেকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কেউ কেউ হোঁচট খেতে খেতে যাচ্ছে, ভাবছে যদি থেকে যেতে পারি। দেখুন না, আর এই তো ইলেকশন চলে আসছে তো, মহারাষ্ট্রে ইলেকশন আসছে তো, উত্তরপ্রদেশেও ইলেকশন আসছে তো, দুটো ইলেকশনের পরে দেখবেন এই সরকার উল্টে গেছে।